আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটন। আমি সবটা জানি। সেদিন রাত্রে কি ঘটেছিল, শুধু সে রাত্রে নয়, প্রতি রাতে কি ঘটেছে তোমার শ্বশুর বাড়িতে, সেসব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে? এবার আফিয়া বসে পড়ে অপরাজিতার পায়ে ধরে। আপা, কিছু বলেন না। আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে, আমার জীবনও নষ্ট হতে দিয়েন না। উৎসুক জনতা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি কথোপকথন হয়েছে যে আফিয়া পোল্টি খাইয়া গেল? তার দিকটা একবার দেখে নিল অপরাজিতা। তারপর আফিয়ার দুই কাঁধে হাত রেখে উঠিয়ে নেয়। তারপর বলে, ধুর পাগলি, তোমার কিছুই হবে না, ধর্ষকরা তো ধরা পড়েছে। তাছাড়া যারা অপরাধ করেছে তাদের দোষ, তুমি ও কারণে কেন ভয় পাচ্ছ? আমি আমরা সবাই, পুরো দেশবাসী তোমার পাশে আছি, তোমার সাথে থাকবো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছাড়বো না। এবার ওড়না দিয়ে মুখ লুকিয়ে রাখে আফিয়া। অপরাজিতার আফিয়া মুখ থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে, তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক, অপরাধীরা শাস্তি পাক? জি আপা, চাই। তাহলে মুখ খোলো, সত্যি কথা বলে দাও, সবাই জানুক সত্য ঘটনা। আফিয়া আবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আছে। আফিয়া আবার দুই হাত দিয়ে মুখ ঢাকে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। অপরাজিতা বলে, কাঁদো, কেঁদে কেঁদে হালকা হও, নিজের মধ্যে সাহস ফিরিয়ে আনো, শক্ত হও, ঘুরে দাঁড়াও, মুষ্টিবদ্ধ হাত উপরে উঠাও, চিৎকার করে বলো, আমি মানুষ, আমরাও আছি ভালোভাবে বাঁচার অধিকার। আফিয়া অন্যার আঁচলে মুখ মুছে নেয়, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সাংবাদিক ভাইদের বলে, শোনেন, আমার ও আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সে রাত্রে। আফিয়া নির্ভয়ে বলে, আমি আফিয়া, বাবা মায়ের প্রথম কন্যা সন্তান। ওভাবে সংসার আমাদের, তাই পড়াশোনা করা হয়নি। একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি প্রথমে বিয়ে করতে চাইনি, সবাই আমাকে বোঝায় ওভাবে সংসার, একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোনেরা ভালো খেতে পারবে, তাই আমি রাজি হয়েছি। বিয়ের প্রথম দিন থেকে আমার শ্বশুরের কুনজর বুঝতে পারছি। রাত্রে বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাইরে চলে যায়। তারপর অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি বুঝতে পারছি। এটাও খেয়াল করি, এখন যে আছে সে আমার স্বামী না, অন্য পুরুষ, কিন্তু তা বুঝতে পারছি না। আমার ছোট শরীর, স্বামীকে সহ্য করাই অসম্ভব, তারপরও আরেকজন। আমি ব্যথায় কুঁকড়ে উঠি, চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার মুখ চেপে ধরে, ফিসফিস করে আমাকে চুপ করতে বলে, মেরে ফেলার হুমকি দেয়। আমি এবার কণ্ঠ চিনতে পারি, এ কণ্ঠ আমার শ্বশুরের। তারপর সে ছেড়ে চলে গেল। আবার আরেকজন আসে, একেও চিনতে পারি, সে হচ্ছে আমার দেবর। এরপর আমার স্বামী ভিতরে আসে, তাকে বিষয়টি জানালে সে রেগে যায়, বলে সে ছাড়া ঘরে আর কেউ আসেনি। পরের দিন শাশুড়িকে জানালে বলে, আমি স্বপ্ন দেখছি। এভাবে রাত্রে আমার স্বামী, শ্বশুর ও দেবর আমাকে ধর্ষণ করে। আমি স্বামীকে বললে মারধর করে, আর শাশুড়িকে বলে ভূতের আসর আছে। ভূত প্রতি রাতে আসে আমার কাছে। তারপর বাড়িতে আসলে মাকে জানাই বিষয়টি। মা বিষয়টি বিশ্বাস করেনি, ভেবেছে মেয়ের বয়স কম, তাই স্বামীর কাছে যেতে ভয় পায়, তাই সান্ত্বনা দেয়, সময় হলে ঠিক হবে। আসিয়ার বড় বোন শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছে না দেখে ছোট বোন আসিয়াকে সাথে পাঠায়। সে আবার বলে আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখতে চায়, কিন্তু আমি দেইনি। আসিয়ার পাশে থাকা অবস্থায় ওই ঘটনার আরেক রাতে একই ভাবে আমার স্বামী দরজা খুলে বাথরুমে যায়। তারপর আমার শ্বশুর ঘরে আসে। স্বামীকে দেখাতে হবে এটা ভূত না তার বাপ, এটা ভেবে আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দিই। কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। সে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। আসিয়ার সাথে সাথে বলে, তাহলে আপনি এ ঘরে কেন, এ অবস্থায় কেন? তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায়। আমার স্বামী ঘরে আসে। তখন আমাদের মাঝে ঝগড়া হয়। আমার স্বামী আমাকে মারধর করে, আমাকে মারে আর নিষেধ করে কথা যেন কাউকে না বলি। কিন্তু আসিয়া বলে সে আব্বা আমার কাছে সব বলে দিবে। এদিকে মারামারির শব্দ শুনতে পেয়ে লোকজন চলে আসে। তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে, হাত পা ও মুখ বেঁধে রেখে, কাউকে বুঝতে দেয় না আসিয়ার কথা। আর আমার কথা বলে ভূতে ধরেছে তাই স্বামীকে সন্দেহ করে, লোকজন তাই বিশ্বাস করে। ততক্ষণে সকাল হয়ে গেছে। এদিকে আফিয়া শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দিবে। আসিয়াকেও বলতে দেওয়া যাবে না, তাই তাকে আটকে রাখা হবে রাত্রের অপেক্ষা করে। সন্ধ্যার পর লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে আসিয়াকে ধর্ষণ করতে যায়। আসিয়া কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল সেটা বর্ণনা দিয়েছেন ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছেন, আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে, তাই তার গোপনাঙ্গের
পথ খুবই ছোট। সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড কাঠি দিয়ে গোপনাঙ্গ ছিদ্র করার চেষ্টা করেছিল। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেমি গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্ক্র্যাচ করা হয়। সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এই কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য। আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন। এই নির্মম বর্ণনা করতে দিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলেছিলেন, এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনও বেঁচে আছে তাতেই অবাক হচ্ছে আমি। তাহলে এবার বুঝুন কতটা অমানবিক নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে। একে একে শ্বশুর, শাশুড়ি, দেবর তিনজনে পালাক্রমে ধর্ষণ করে আসছিল আসিয়াকে। আর তারপরে জিজ্ঞেস করে, কাউকে বলবি? আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে, আপনারা খারাপ, আমি বলবই। এবার সিদ্ধান্ত নেয় আসিয়াকে মেরে ফেলার। আসিয়া প্রাণপণে চিৎকার করে আর বলে, আপনারা খারাপ। আসিয়াকে চিৎকার করা বন্ধ করার জন্য গলা চেপে ধরে। আসিয়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে। ওরা ভেবেছে আসিয়া মরে গেছে। এবার তারা আফিয়ার নিকট আসে। প্রতি রাতের মতো তিনজনে আফিয়াকে ধর্ষণ করে। এবার তারা বলে, তুই কথা কাউকে বললে তোর অবস্থা তোর বোনের মতো হবে। আফিয়া সাক্ষাৎ মৃত্যু দেখে ভয়ে কাঁপছে, আর লজ্জায় তার ধর্ষণের ঘটনা প্রকাশের ভয়ে সে উল্টোপাল্টা কথা বলছে। এ ব্যাপারে তাকে ইন্ধন দিয়েছে তার এবং আসিয়ার দাদি। সত্য ঘটনা হচ্ছে, এটা শুধু আসিয়া ধর্ষণের শিকার হয়নি, তার চাইতে ভয়ঙ্কর রকমের নির্যাতনের শিকার হয়েছে আসিয়ার বড় বোন। আসিয়ার মরে হয়তো বেঁচে গেছে, কিন্তু আসিয়ার বোন বেঁচেও মরার মতো বেঁচে আছে।